রাজনীতির চতুর্দিকে এখন আলোচনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ঘিরে। সবার দৃষ্টি লন্ডনে। শুক্রবার লন্ডন সময় সকাল ৯টা অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর ২টায় এই বৈঠক হওয়ার সূচি রয়েছে। এই বৈঠককে ইতিবাচকভাবে দেখছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদের প্রত্যাশা এই বৈঠক সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে বিশেষ ভূমিকা রাখবে। যে জুলাই ঘোষণা, ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন, নিরপেক্ষ নির্বাচনের পূর্বে সংস্কারের কাজগুলো শেষ করা, মানবতা বিরোধী অপরাধীদের বিচারকে দৃশ্যমান করা, যেসব দাবিগুলো উঠছে, স্পেশালি এইসব বিষয়ে এই বৈঠকে ইতিবাচক আলোচনাই হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। এই পরিস্থিতিতে সবার আগে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়াটি গুরুত্বপূর্ণ। সেই জায়গায় বিএনপি তাদের জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমরা প্রত্যাশা করি এবং অন্যান্য সকল রাজনৈতিক দলের এই দায়িত্বশীল ভূমিকাটি কিন্তু পালন করা উচিত। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা থেকে শুরু করে সার্বিক দিক বিবেচনায় সরকারের সাফল্য নিয়ে কোনো রাজনৈতিক দলে রয়েছে প্রশ্ন। তাদের আশা এই বৈঠকে নির্বাচনের দিন তারিখ নির্ধারণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে। সেই সভায় তিনি সুস্পষ্টভাবে যদি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এবছরের মধ্যে ঘোষণার ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেন, তাহলেই কেবলমাত্র কিছুটা হলেও রাজনৈতিক সংকট দূর করার ক্ষেত্রে আমরা এক ধাপ এগোতে পারব। চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে ইউনূস তারেকের বৈঠক বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করে ইসলামী দলগুলো। আমরা এটাকে মনে করছি একটা ভালো উদ্যোগ, চমৎকার উদ্যোগ এবং আগামী দিনের রাজনীতিতে এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট করবে। সংস্কার বিষয় এবং খুনি শেখ হাসিনা ও তার দোসরদের বিচার বিষয় এবং আগামী নির্বাচন কিভাবে সুষ্ঠু একটি সুন্দর পরিবেশে করা যায়, এই সকল বিষয়ে এই বৈঠকে গুরুত্ব পাওয়া উচিত বলে আমরা মনে করি। সর্বোপরি রাজনৈতিক দলগুলো ইউনূস তারেকের বৈঠককে বেশ তাৎপর্যপূর্ণ বলছে। নেতারা মনে করেন এই বৈঠক সহ দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার হলে আগামীর বাংলাদেশ বিনির্মাণ ও জাতীয় ঐক্যে কেউ ফাটল ধরাতে পারবে না। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু এখন লন্ডন। শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের দিকে নজর সবার। জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ও রোডম্যাপ ঘোষণা নিয়ে উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই বৈঠক। এর মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রের পথে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের বিষয় আরও সুসংহত হবে বলছেন সাধারণ মানুষ। প্রথম এবং প্রধান প্রত্যাশা হয়েছে তারা দুইজনেই বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কোন দিকে যাবে এই চিন্তা নিয়ে পরস্পর বৈঠকে বসুক। দুই নেতা বসনে যে আমাদের সব সমস্যার সমাধান হবে, যে নির্বাচন এত তারিখে হবে, একটা রোড ম্যাপ মনে হয় ওইখান থেকে ঘোষণা আসতে পারে, আমরা এই আশা ব্যক্ত করি। আলোচনার টেবিলে বসবে, অবশ্যই একটা সমাধানের পথ আসবে এবং সেটা অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ভালো কিছু সুবাতাস বইবে আর কি। তাদের প্রত্যাশা ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে গুরুত্ব পাবে সংস্কার, নির্বাচন, জুলাই গণহত্যার বিচার ও আইন শৃঙ্খলার বিষয়ে। দুজনের যে বৈঠকটা, সেই বৈঠকটা আমার মনে হয় যে সেই আলোচনাটা কোনো না কোনোভাবেই হোক একটি সফলজনক হতে হবে, ফলপ্রসূ হতে হবে এবং এইখানে যেন কেউ কারোর প্রতি কোনো ধরনের শর্ত জুড়ে না দেয়। শর্ত জুড়ে দেওয়ার মানেই হচ্ছে এটি অপরপক্ষ একটি অনীহা এবং সেটা নির্বাচনটা পিছিয়ে যাওয়া। বিশিষ্টজনরাও বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের আশা গুরুত্বপূর্ণ এই বৈঠকে যথাসময়ে সুষ্ঠু নির্বাচনের পথ যেমন প্রশস্ত হবে, তেমনি আগামীতে দেশকে এগিয়ে নিয়ে যায় সে পথও সুগম হবে। এই যে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছিল, জাতি কিন্তু আপনার এটা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন ছিল। আমরা অত্যন্ত আশাবাদী যে একটা বৈঠক হবে, এটি ইতিবাচক একটা আমরা আশার বাণী শুনতে পারবো। ওনারা যে সিদ্ধান্ত নেবেন আমার মনে হয় এই সিদ্ধান্ত খুব একটা ভালো সিদ্ধান্ত আসবে, দেশের জনগণের জন্য একটা ভালো সিদ্ধান্ত আসবে। তারা যদি ওখান থেকে কোনো ভালো সিদ্ধান্তে উপনীত হতে পারে, তাহলে আমার মনে হয় যে দেশে যে একটি সংকট চলতেছে, রাজনীতিতে যে একটি অস্থিরতা চলতেছে, সব মানুষের মধ্যে একটি ধরনের যে নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, এটা আমার মনে হয় খুব দ্রুতই শেষ হয়ে যাবে। এই নির্বাচন করাকে কেন্দ্র করে মূলত একটা মতভিন্নতা দেখা দিয়েছে। এই বৈঠকটার অনেক ইতিবাচক দিক আছে। এই বৈঠক হবে সমকালীন রাজনীতির সবচেয়ে বড় ইভেন্ট, এমন মন্তব্য করছেন অনেকে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।
জুলাই অভ্যুত্থানের সামনের সারির নেতাদের নিয়ে গত ২৮শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরপর থেকেই দলের রাজনীতিতেও সরব হয় নতুন দলটি। রাজধানী থেকে তৃণমূল সর্বত্রই দলের নেতারাও নামে প্রচারণায়। এরই মধ্যে গঠনতন্ত্রের খসড়া তৈরি করেছে এনসিপি। ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪-এর এই ৩ ঐতিহাসিক ঘটনার সমন্বয়ে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও স্বনির্ভর রাষ্ট্র গঠনের বিষয় স্থান পেয়েছে গঠনতন্ত্রে। লক্ষ্য দেশের আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠা। পাশাপাশি তারুণ্য নির্ভর, বিবেকেন্দ্রীভূত গভর্নেন্সের বা শাসনের মাধ্যমে তারা একটি নতুন বাংলাদেশ গড়তে চায়। খসড়া গঠনতন্ত্রে বলা হয়েছে, দলের শীর্ষ নেতা ৩ মেয়াদের বেশি থাকতে পারবে না। ৩ বছর পর পর কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হতে হবে। শীঘ্রই গঠনতন্ত্র চূড়ান্ত হবে বলে জানিয়েছেন দলের সদস্য সচিব। ইতিমধ্যে এনসিপির গঠনতন্ত্র নিয়ে আমাদের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। আমরা রিসেন্টলি একটি সাধারণ সভায় অনেক দূর পর্যন্ত অগ্রসর হতে পেরেছি গঠনতন্ত্রের বিষয়ে। দলের সদস্য সচিব জানান, খুব অল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশনের শর্তগুলো পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন করবেন তারা। ঈদের পরপরের সময়টাতেই আমরা এনসিপির নিবন্ধনের যে শর্তগুলো আছে সেগুলো পূরণ করে আমরা আবেদন করতে পারবো। বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে ডিবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে দলের সদস্য সচিব বলেন, সংস্কার ছাড়া নির্বাচন মানবেন না তারা। সংস্কারকে সম্পূর্ণ করে, সংস্কারের বিষয়গুলোতে ঐক্যবদ্ধ তৈরি করে এবং সেগুলোকে বাস্তবায়নের পথকে পরিষ্কার করে তারপরেই নির্বাচনের দিকে অগ্রসর হতে হয়। আমরা দেখেছি অনেকগুলো রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছেন, কিন্তু তারা সংস্কারকে পাশ কাটিয়ে যাবার মতো মানসিকতা প্রদর্শন করছেন। তিনি মনে করেন, নির্বাচনের সময়কাল ডিসেম্বর বা জুন এই বিষয়টা মুখ্য নয়। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। সাতক্ষীরার মোহাম্মদ আলীর বয়স ৫০ পেরিয়েছে। ঢাকার রাস্তায় রিকশা চালান ২৬ বছর ধরে। ঈদের ছুটিতে বাড়ি ফেরার সুযোগ থাকলেও ইচ্ছে চাপা দিয়ে বাড়তি আয়ের আশায় রয়ে গেছেন ঢাকায়। কিন্তু বাস্তবতা হলো উল্টো। তীব্র গরমে দুপুরে নগরবাসী ঘর ছাড়া হচ্ছেন না বললেই চলে। তাই রিকশার চাকা চলছে ধীরে। ঈদের সময় বাড়ি যাওয়া হয়নি, ভাবছিলাম যে ঈদের সময় ইনকাম হবে, কিন্তু ইনকাম হচ্ছে না। এই গরমে প্রচুর কষ্ট হচ্ছে, যাত্রী পাওয়া যাচ্ছে না। ঈদের ছুটিতেও রাজধানীর পার্ক, বিনোদন কেন্দ্র কিংবা বাজারগুলোতে মানুষের আনাগোনা কম। যারা বের হচ্ছেন, অভিব্যক্তিতেই গরমের অসহ্য যন্ত্রণা। রাস্তার পাশে পানীয়র দোকানগুলোতে তৃষ্ণা মেটাচ্ছেন অনেকেই, তবে এতেও স্বাস্থ্য ঝুঁকির শঙ্কা। বাইরের রোড সাইডে যে খাবারগুলো আছে, এই খাবারের যে পানির যে সোর্সটা, এটা কিন্তু আসলে খুব একটা স্বাস্থ্যসম্মত না, যার ফলে পানিবাহিত রোগ বা খাবারের মাধ্যমে কন্টামিনেটেড যে রোগগুলো হয়, সংক্রমিত রোগ, এগুলো কিন্তু এখন ছড়িয়ে যাওয়ার খুব বেশি প্রবণতা থাকে, যার ফলে বাইরের খাবার অবশ্যই বর্জন করতে হবে। অধিকাংশ মানুষ যখন রোদ এড়িয়ে ঘরে থাকার চেষ্টায়, তখন গরমের কষ্ট ভুলে সাময়িক স্বস্তি পেতে কেউ বা ছুটছেন কৃত্রিম জলাশয়ের দিকে। গরমে অতুষ্ট, আমরা যে সারাবাড়া থেকে চলে আসছি, ছোটবেলায় গরম লাগলে চলে আসতাম, এখন অনেক বছর পরে আসছি, খুব ভালো লাগতেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, কয়েকদিনের মধ্যে গরম কমার সম্ভাবনা নেই। বেশিরভাগ অঞ্চলে তাপপ্রবাহ থাকবে আরও কয়েকদিন। আমরা আশা করছি যে এটি 14 তারিখ বা 15 তারিখ থেকে এই বৃষ্টিপাতের এরিয়া বাড়তে থাকবে এবং 15 থেকে 22 তারিখ এই সময়ের মধ্যে প্রায় পুরো বাংলাদেশে আপনার হালকা থেকে মাঝারি ধরনের এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে শহুরে পরিবেশে বাস্তবে গরম অনুভূত হচ্ছে পরিমাপের চেয়েও বেশি। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। ১৭৫ কোটি টাকার প্রকল্পের মেয়াদ বেড়েছে ১২ বার, খরচ হয়েছে ১০১৫ কোটি টাকা। তবুও কাজে আসছে না সাভারের বিসিক শিল্পনগরীতে স্থাপিত কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার বা সিইটিপি। ত্রুটিপূর্ণ এই পরিশোধনাগারের চামড়া রপ্তানি হচ্ছে না পশ্চিমা বিশ্বে, তাই এগোচ্ছে না দেশীয় চামড়া শিল্প। কোরবানির চামড়ার কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না কওমি ও হাফেজি মাদ্রাসাগুলো। মাত্র ৩০০ কোটি টাকা খরচ করে সাভারের বিসিক চামড়া শিল্পনগরীর সিইটিপির সংস্কার করেই এ সংকটের সমাধান সম্ভব বলে মনে করেন ট্যানারি মালিকরা।
সরকারের একটা ড্রাস্টিক অ্যাকশন নেওয়া উচিত এবং একটা রোড ম্যাপ দেওয়া উচিত যে তরল বর্জ্য ব্যবস্থাপনা এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা দ্রুত একটা নিশ্চিত করা। 10 থেকে 15টা টাকা আপনার 6 মাসের ভিতরে আপনার লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেট আমরা পেতে পারি। 300-350 কোটি টাকা আমি ব্যয় করলে আমি কিন্তু প্রায় 50,000 কোটি টাকা আমি আমার রপ্তানি বাড়াতে পারি। বিশ্লেষকরা বলছেন এলডিসি গ্র্যাজুয়েশনকে কেন্দ্র করে চামড়া রপ্তানি বাজার আরও সংকুচিত হতে পারে। এটি মোকাবিলায় সরকারকে পদক্ষেপ নিতে হবে এখনই। চামড়ার দাম কম হওয়ার কারণে এটা খুবই অরক্ষিত থাকে, সংরক্ষণ ঠিকমতো করা হয় না, কোয়ালিটি ঠিকমতো করা হয় না। প্রক্রিয়াজাত এবং সংরক্ষণের ব্যাপারে আমাদের আরো সতর্ক হওয়া। 2026 সাল নাগাদ আমাদের কোটা এলডিসি থেকে আমরা মধ্যম আয়ের দেশে উত্তীর্ণ হওয়ার সময় এই কোটা সিস্টেমটা যদি চলে যায় তাহলে আমাদের এই রপ্তানি মার্কেটে আরো ধস নামবে। এখনই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। বিপুল খেলাপি ঋণের কারণে চামড়া শিল্পে ঋণ বিতরণে অনাগ্রহী ব্যাংকগুলো। পুঁজি যোগানের ক্ষেত্রে এটিও একটি বড় বাধা। ব্যাংক যদি আপনার দুঃসময় না থাকে, সুসময় থাকে, তাহলে আমি তো মনে করি যে এটা ভালো বিহেভিয়ার হতে পারে না। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। টানা 10 দিনে সরকারি ছুটি শেষের পথে। এরই মধ্যে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তবে ভোগান্তি এড়াতেই ছুটি শেষ হওয়ার আগেই যার যার কর্মস্থলে ফেরার কথা জানান যাত্রীরা। কালকে জয়েন, কিন্তু একদিন আগে আমি চলে যাচ্ছি আর কি আমার কর্মস্থল যশোরে। সিলেট থেকে ঢাকা হয়ে বরিশাল গেছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি, আবার সিলেটে কর্মস্থলে যোগদানের জন্য। স্বজনদের সঙ্গে কাটানো সময়কেই ঈদের মধুর সময় বলে মনে করছেন জীবিকার তাগিদে ঢাকায় ফেরা মানুষজন। ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ। বাচ্চাদের ছুটি আরো বেশ কিছুদিন আছে, তো রিল্যাক্স ফিল করতেছে, এই জন্যই আর কি। ঈদ অনেক ভালো কাটছে। মার বোন হচ্ছে বাড়িতে থাকে, ঈদের সবাই একসাথে ছিলাম, আমরা চোখের পানি ধরে রাখতে পারিনি। সম্প্রতি করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ট্রেনের ফিরতি যাত্রায় মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে যাত্রীদের অনুরোধ জানিয়েছিল রেলপথ মন্ত্রণালয়। কিন্তু কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের তেমন কাউকে মাস্ক ব্যবহার করতে দেখা যায়নি। আমার ব্যাগে আছে, আমি পরবো কারণ এখন মাত্র উঠলাম তো, গরম আর নন এসি কম্পার্টমেন্ট, দ্যাটস ওয়াই। অবশ্যই মাস্ক পরা উচিত আমি মনে করি, কারণ নাহলে তো করোনা স্প্রেড করতে পারে। তবে রেল কর্তৃপক্ষ বলছে যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে স্টেশনে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যাত্রীদের ভ্রমণ স্বস্তিদায়ক আছে, আর এই ভ্রমণ যাত্রা যেন স্বস্তিদায়ক থাকে সেই ব্যাপারে আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। করোনা ভাইরাস প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার কারণে আমরা স্টেশনে এবং ট্রেনে পিএস সিস্টেমের মাধ্যমে যাত্রী সাধারণকে এই বিষয়ে সচেতন করছি। এদিকে সড়ক পথেও স্বস্তির কথা জানিয়েছেন ঢাকায় ফেরা মানুষ। তারা বলছেন যাওয়ার সময় দীর্ঘ যানজটের কবলে পড়ে যে ভোগান্তি শিকার হয়েছিলেন, আসার সময় তেমন কোনো সমস্যাই হয়নি। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। নীলফামারীতে ছোট বড় মিলিয়ে 9টি স্টেশনের আধুনিক অবকাঠামো ও প্ল্যাটফর্ম নির্মাণ করা হলেও বাড়েনি যাত্রী সেবার মান। ঈদ শেষে রাজধানীসহ বিভিন্ন শহরে ফিরছেন কর্মজীবী মানুষ। কিন্তু জেলার রেল স্টেশনগুলোতে ঈদ পরবর্তী যাত্রার চাপ সামলাতে নেই পর্যাপ্ত প্রস্তুতি। প্রথম শ্রেণীর বিশ্রামাগার থাকলেও পড়ে আছে জরাজীর্ণ অবস্থায়। পর্যাপ্ত বসার ব্যবস্থা এবং ব্যবহার উপযোগী শৌচাগার ও খাওয়ার পানির ব্যবস্থা না থাকায় ভোগান্তি লেগেই থাকে যাত্রীদের। প্ল্যাটফর্মের অবস্থা তো যাতা, প্ল্যাটফর্মগুলো আমাদের বাংলাদেশে অন্য অন্য ডিস্ট্রিক্টে যেরকম ভাবে করা হয়েছে, আমাদের উত্তরবঙ্গ নীলফামারী, বিশেষ করে নীলফামারী খুবই অবহেলিত। যাত্রীদের বসার জায়গার একটু সমস্যা আছে। তারপর ওয়াশরুমের তো বেহাল অবস্থা। ওয়াশরুম আছে কিন্তু বাট ইউজ করার মতো না আর কি। ঈদ পরবর্তী যাত্রী চাপে স্টেশনগুলোর সেবার সক্ষমতা নেই বললেই চলে। বারবার রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলেও কোনো প্রতিকার পাননি যাত্রীরা। বিশ্রামাগারটির অবস্থা খুবই নাজুক, এখানে বসার তেমন কোনো ব্যবস্থা নাই। আমরা অনেকবার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানিয়েছি, কিন্তু এই যেটা বললাম আমরা কখনো প্রতিকার পাইনি। কিছু প্রতিবন্ধকতা থাকলেও ঈদ পরবর্তী চাপ সামলাতে ও যাত্রী সেবা দিতে প্রস্তুতির কথা জানান স্টেশন মাস্টার। ঈদের সময় স্বাভাবিকের তুলনায় মোটামুটি একটু যাত্রী চাপ বেশি থাকে। আমাদের রেলওয়ে যে ব্যবস্থাপনা, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি যাতে যাত্রীদের সর্বোচ্চ সুযোগ সুবিধাটা দিয়ে আমরা তাদের যাতায়াত ব্যবস্থাকে সহজ প্রাণবন্ত করতে পারি। রেল স্টেশনগুলোর এমন চিত্র আর দেখতে চান না এলাকাবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। নাম ধরে কোনো ধরনের ছবি আপলোড করবেন না।
রবিবার কোম্পানিগঞ্জের উৎমাছড়া এলাকায় পর্যটকদের বাধা দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। দেখা যায় বেড়াতে আসা মানুষজনকে ওই স্থান ত্যাগ করতে বলছেন স্থানীয় কয়েকজন। আমরা আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা চলে যাবেন। তাদের অজুহাত, পর্যটকদের কেউ কেউ মদ্যপান ও অশালীন কার্যকলাপে লিপ্ত হয়ে এলাকার পরিবেশ নষ্ট করছেন। পরদিন জাফলংয়েও একদল পর্যটকদের হেনস্থার অভিযোগ পাওয়া যায়। এমন ঘটনায় নিন্দার ঝড় ওঠে দেশ জুড়ে। ব্যবসায়ী ও সচেতন মহল বলছে, স্থানীয়দের এভাবে বাধা দেওয়ার অধিকার নেই। এমন ঘটনা ভবিষ্যতে পর্যটকদের নিরুৎসাহিত করবে, ক্ষতির মুখে ফেলবে এ অঞ্চলের পর্যটন খাতকে। এখানে যদি কোনো অশ্লীলতার ঘটনা ঘটে থাকে, সেই ঘটনার তদন্ত হোক, বিচার হোক, আমরা চাই। কিন্তু ঢালাওভাবে সকল পর্যটককে এইভাবে এখান থেকে বের করে দেওয়া পর্যটন শিল্পের এবং অর্থনীতির জন্য একটা বিপর্যয় করে। কিছু স্বার্থসঙ্গী মহল আছে যেগুলা এই পাথরগুলা তোলার জন্য এগুলা করতেছে। সিলেটের এই জায়গাগুলো তোনারা নিষেধ করা মানে আমাদের বিজনেসে বিরাট একটা প্রভাব ফেলা। যদিও ভিডিওটি নিয়ে স্থানীয় যুব জমিয়তের এক নেতা জানান, মূলত অসামাজিক কার্যকলাপ এবং মাদক সেবন ঠেকাতেই তারা স্পটে গিয়েছিলেন। বক্তব্যের মধ্যখানে হঠাৎ চলে আসছে এটা কি যে আপনারা এখানে আসবেন না, অনুরোধ করছি আপনারা চলে যান। আসলে মূলত এই উদ্দেশ্যে যাওয়া হয় নাই, আমাদের মধ্যে থেকে একজনই এই কথাটা বলছে। ঘটনার পর উৎমাছড়া পরিদর্শন করেছেন প্রশাসনের কর্মকর্তারা। জানান, স্পটের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তাদের সাথে আমরা কথা বলছি, তারাও প্রতিশ্রুতি দিয়েছে এবং তারাও বলছে যে আসলে তারা যেই কাজটা করেছে সেটা তারা বুঝতে না পেরেই করেছে। পর্যটকদের নিরাপত্তার সমস্যা আমি দেখছি না এই মুহূর্তে। তারা নিরাপদে এখানে সৌন্দর্য উপভোগ করবেন। আমাদের নিরাপত্তা আরো জোরদার করব এবং এখানে যাতে পর্যটকদের আসতে এবং সৌন্দর্য উপভোগ করতে কোনো ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি না হয়, সেই জন্য আমরা আমাদের ব্যবস্থা যা যা নেওয়া দরকার নেব। পর্যটন স্পটগুলোতে দর্শনার্থীদের সচেতন হওয়ার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবি নাগরিক প্রতিনিধিদের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। পর্যটকদের পদচারণায় মুখরিত রাঙামাটি। হ্রদ, পাহাড় ও মেঘের মিতালি উপভোগ করতে রাঙামাটিতে ভ্রমণ পিপাসুদের ভিড়। রাঙামাটি ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, সাজেক ভ্যালি সহ সকল পর্যটন স্পটে রয়েছে পর্যটকদের সড়ক পদচারণা। ইতোমধ্যে শহরের ৮০% হোটেল কক্ষ বুকিং হয়ে গেছে। পর্যটকদের এমন উপস্থিতিতে ভালো ব্যবসার প্রত্যাশা করছে এই খাতের সাথে জড়িতরা। অন্যদিকে মেঘের রাজ্য সাজেকে এখন আর ঠাঁই নেই। সারাদিনের পর পর্যটকদের রাতে সাজেকে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন সাজেক হোটেল মালিক সমিতির নেতারা। সারা দেশ থেকে আসা পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা করতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। আমরা ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে তাদের সার্বিক নিরাপত্তা এবং কোনো রকমের অসুবিধা যেন না হয় সেই দিকটা বিবেচনা করে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতেছে। এদিকে পঞ্চগড়ে পর্যটন খাতে দেখা দিয়েছে সম্ভাবনা। জেলায় ছোট বড় বিভিন্ন বিনোদন কেন্দ্র থাকলেও নজর কাড়ছে জেলা প্রশাসন ইকো পার্ক। ঈদের ছুটিতে নাগালের মধ্যে বিভিন্ন রাইডে সজ্জিত এমন বিনোদন কেন্দ্র পেয়ে খুশি পর্যটকরা। এখানে নাগরদোলা, নৌকা ভ্রমণ, ঘোড়ার রাইডের মতো চমকপ্রদ আয়োজন রয়েছে। আমার অনেক ভালো লাগতেছে, পরিবার নিয়ে আসছি, ৩-৪ ঘন্টা মোটামুটি কেটেই গেল। আমাদের খুবই ভালো লাগতেছে, আমরা অনেকগুলো রাইডে উঠছি, অনেক এনজয় করছি। পার্কে নিরাপত্তা নিশ্চিতে ও নতুনত্ব আনতে কাজ করছে জেলা প্রশাসন। এখানে সকল শ্রেণী পেশার মানুষ তাদের চিত্ত বিনোদনের জন্য এখানে আসছে রেগুলার, এবং এতে করে আমাদের যে সামাজিক স্থিতিশীলতা, মানুষের মনে যে চিত্ত বিনোদনের যে ব্যবস্থা, সেটা নিশ্চিত হয়েছে। পার্কের আয়তন আরও বাড়ানোর পাশাপাশি দর্শনার্থী ও পর্যটক টানতে আধুনিকায়নের পরামর্শ সংশ্লিষ্টদের। অর্ঘমিত্র তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে জটিল রোগ নির্ণয়ে MRI, সিটি স্ক্যান, ETT মেশিন প্রায় 7 বছর ধরে অকেজো পড়ে আছে। অত্যাধুনিক এসব মেশিন স্থাপনে 1 থেকে 2 বছরের মধ্যেই অচল হয়ে পড়ে। প্যাথোলজি এবং রেডিওলজি বিভাগেও জনবল সংকটের কারণে ব্যাহত হচ্ছে সেবা। এসব পরীক্ষা নিরীক্ষা বাইরে করতে রোগীদের গুনতে হয় অতিরিক্ত টাকা। সেবার আন্তরিকতা নিয়েও রয়েছে প্রশ্ন। টুলিওয়ালা যারা আছে এরা আমাদেরকে নিচে নিয়ে যায়, পরীক্ষাটা করে নিয়ে আসে। এটা এখানে এরা নিয়ে যায় নাই, এই জন্য হয়তো আমরাও জানি না, এই জন্য ওরা বাইরে নিয়ে গেছে, আমরা বাইরে যাই রিপোর্টটা করছি আর কি। যে টেস্টগুলো দিছি, পরের দিন আমরা এখানে টেস্ট করতে গেছি, সিরিয়ালে পাইনি, পরে আমরা বাইরে টেস্ট করাইছি। অনেক রোগীরাই আসে আর 2-4 দিন থাকে, আবার প্রাইভেটে যায় যাদের সামর্থ্য আছে। কিন্তু এখন আমি অর্থনৈতিকভাবে দুর্বল,
এছাড়াও রয়েছে চিকিৎসক সংকট, আছে বিভিন্ন ক্লিনিকের দালালের দাপট। অভিযোগের সত্যতা স্বীকার করে এসব সমাধানে কাজ চলছে, জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরে লিখেছি এবং বারবার আমরা যোগাযোগ করতেছি। তবে এখন যেহেতু স্বাস্থ্য অধিদপ্তরে কোনো কেনাকাটা হচ্ছে না, আমাদের বর্তমানে ডেভেলপমেন্ট খাতে কোনো কেনাকাটা বন্ধ আছে, তো কেনাকাটা হলে হয়তো সরকার থেকে আমরা পাবো। 500 শয্যার হাসপাতালটিতে রয়েছে স্থান সংকট, রোগী ভর্তি থাকে প্রায় দ্বিগুণ। ডিবিসি নিউজ ডেস্ক।